প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টা তোমাদের পরবর্তী শ্রেণীতে অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, সরল সমীকরণ। এইটা আজকে আমরা মৌলিক কিছু আলোচনা করব, যে জিনিসগুলো না জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। তাই অবশ্যই পুরো লেকচারটা তোমরা খুবই মনোযোগ দিয়ে শুনবে এবং লেকচার শেষে কমেন্টস করে জানাবে তোমরা লেকচারটা কেমন হয়েছে, এবং কোনো সমস্যা থাকলে সেই জিনিসটা তাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আচ্ছা, তাহলে আমরা লেকচারটি শুরু করি। দেখো, এখানে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ। এখন দেখো, আগে সমীকরণ বলতে কি বুঝি এটা আমরা একটু জানি। তোমরা ক্লাস 6-এও তোমরা সমীকরণ করেছো। সমীকরণ বলতে আমরা কি জানি? অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কী বলা হয়? সমীকরণ বলা হয়। এখন দেখো, 4x + 7y = 10, এটা একটা কি সমীকরণ। এখানের মধ্যে অজানা বা অজ্ঞাত রাশি কোনটা? এইটা 4x, এটা হচ্ছে কি অজানা বা অজ্ঞাত রাশি। এই এক্সটা অজানা, এক্স এর মানটা কত? 1 2 3 4 5 6 7 কত সেটা আমরা জানি না। আর এই এক্সটাকে কি বলা হয়? এই অজানা রাশি বা অজ্ঞাত রাশিটাকে কি বলা হয়? চলক বলা হয়। তাহলে এখানে চলকটা হচ্ছে কি এক্স। আচ্ছা, অজানা বা অজ্ঞাত রাশি কোনটা? 4x। অজানা বা অজ্ঞাত রাশি এটা আমরা পেয়ে গেলাম, বা চলকটাও পেয়ে গেলাম এক্স। প্রক্রিয়া চিহ্ন হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে কি প্রক্রিয়া চিহ্ন। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে কি প্রক্রিয়া চিহ্ন। আচ্ছা, তারপর হচ্ছে কি সমান চিহ্ন, এই যে সমান চিহ্ন। তাহলে দেখো, এই তিনটা জিনিস থাকলে সেটা কি হবে? সমীকরণ বলবো আমরা। তাই কি বলবো? আমরা সমীকরণ বলবো। তাহলে দেখো, 4x + 7 = 10, এটা একটা সমীকরণের একটা উদাহরণ হতে পারে। আচ্ছা, এখন যে চলকের ঘাত যদি 1 হয়, চলকের ঘাত কত হয়? 1 হয়। দেখো, এখানে x এর পাওয়ার কত? 1। এখানে x এর পাওয়ার কত? কিছু নাই, মানে হচ্ছে কত? পাওয়ার হচ্ছে 1। চলকের ঘাত যদি 1 যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সরল সমীকরণ বলবো। চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এই সরল সমীকরণ নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আচ্ছা, এখন দেখো, এখন চলক, একটা সমীকরণের মধ্যে চলক একের অধিক হতে পারে। যেমন ধরো, এই যে একটা উদাহরণ আমরা নিয়েছি, 5x + 10y = 25। এখানে মধ্যে দেখো চলক কয়টা? দেখো, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। তাহলে চলক যদি একের অধিক যদি হয়, এটাকে আমরা কি বলবো? দ্বিঘাত সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ। কি সমীকরণ? দুই চলক বিশিষ্ট সমীকরণ। কিন্তু এই দুই চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আমরা এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমাদের কোনো আলোচনা তোমাদের বইয়ে নাই। এটা তোমরা যখন ক্লাস 8-এ উঠবে তখন দুই চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের সব আলোচনা এখন কি? এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে। তাহলে আমরা সমীকরণ কি জানলাম, আবার সরল সমীকরণ কাকে বলে সেটাও জানলাম। আচ্ছা, এখন আমরা মৌলিক কিছু আলোচনায় আসি। দেখো, কোনো একটা সমীকরণ সমাধান করার জন্য 4টা জিনিস আমরা জানি। এই জিনিসটা নর্মালি আমরা জানি। যেমন আমরা কি জানি? যে আমরা জানি 1 কেজি সমান কত? 1000 গ্রাম। কিছু মৌলিক জিনিস আমরা জানি না। আমরা সমাধান করতে করতে কিছু জিনিস শিখেছি, যে 4টা জিনিস আছে একটা সমীকরণের মধ্যে, আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি। এটাকে কি বলা হয়? স্বতঃসিদ্ধ বলা হয়। এই স্বতঃসিদ্ধ কয়টা আছে? 4টা আছে। কয়টা আছে এখানে? 4টা। দেখো, 1 নম্বর স্বতঃসিদ্ধটা কি? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে, সমীকরণ দেখো দুইটা অংশ আছে। একটা হচ্ছে কি সমান চিহ্নের বাম পাশে একটা অংশ। দেখো, সমান চিহ্নের কি বাম পাশের অংশ, এটাকে কি বলা হয়? লেফট হ্যান্ড সাইড, বা অনেকে আমরা লেফট সাইডও বলি, সেটাও হয়। অথবা কি বলা যায়? বাম পক্ষ। কি বলা যায়? বাম পক্ষ। আচ্ছা, সমান সমানের বাম পক্ষে যে অংশটা, যেমন এখানে কি 5x + 10y, এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড অথবা কি বাম পক্ষ। দেখো, ডান পক্ষে একটা অংশ, ডান দিকে, সমীকরণ ডান দিকে একটা অংশ আছে, এটাকে আমরা কি বলবো? রাইট হ্যান্ড সাইড অথবা কি রাইট সাইড অথবা কি ডান পক্ষ। ঠিক আছে? আচ্ছা, দেখো, তাহলে এখন আমরা স্বতঃসিদ্ধ একের মধ্যে আসি। সেটা হচ্ছে কিসের নিয়ম? যোগের নিয়ম। কিসের নিয়ম? যোগের নিয়ম। একটা সমীকরণ উভয় পক্ষে, দেখো এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। উভয় পক্ষে যে কোনো একটা পদ বা যে কোনো সংখ্যা আমি কী করতে পারবো? যোগ করতে পারবো। যে কোনো সংখ্যা আমি কী করতে পারবো? যোগ করতে পারবো। যেমন ধরো, আমি যদি এরকম লিখি 3x + 5y + 1 = 7 + 1। আচ্ছা, এটা আমি লিখতে পারি। তাহলে দেখো, এখানে আমি +1 এক যোগ করলাম, এখানে আমি যোগ করলাম। তাহলে দেখো, যদি আমরা কোনো সমীকরণে উভয় পক্ষে
যে দুইটা পক্ষ আছে, ডান পক্ষ এবং বাম পক্ষ, উভয় পক্ষে যদি আমরা যে কোনো একটা পদ বা যে কোনো একটা রাশি আমরা যদি কী করি, যোগ করি, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানে কোনো পরিবর্তন হয় না। তার মানে হচ্ছে এখানে এক যোগ করার ফলে মান যা হবে, এখানে এক যোগ করার ফলে মান কি সমান হবে। এই দুটা কী হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী হবে, সমান হবে। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানে কোনো পরিবর্তন হয় না। এজন্য যদি আমাদের প্রয়োজন যদি হয় কোনো একটা সমীকরণের সমাধান করার সময়, আমরা উভয় পক্ষে যে কোনো একটা সংখ্যা বা যে কোনো একটা পদ আমরা কী করে নিতে পারবো, যোগ করে নিতে পারবো। আচ্ছা, এবার আসো বিয়োগের নিয়ম। দেখো এটা হচ্ছে আমি দেখো সমীকরণ উভয় পক্ষে যে কোনো সংখ্যা বা যে কোনো পদ কী করতে পারবো, বিয়োগ করতে পারবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেম হইতে হবে। দেখো এখানে ক্ষেত্রে আমি কি এক, এখানেও এক যোগ করেছি, এইখানেও এক যোগ করেছি, উভয় পক্ষে একই সংখ্যা যোগ করেছি, একই সংখ্যা যোগ করা যাবে। অথবা আমি যদি এখানে যদি এক্স যোগ করতাম, এখানে যদি এক্স যোগ করতাম, এটা পদ যোগ করতাম, তাও হইতো, কিন্তু একই হইতে হবে। আচ্ছা, ঠিক একই রকম দেখো এখানে আমি কি যোগ করতে পারি, 9y + 2 - 7 = 5 - 7। দেখো এখানে আমি কি করেছি, এখানেও -7, এখানেও 7 মাইনাস করেছি, এখানেও 7 মাইনাস করেছি। আচ্ছা, তার মানে হচ্ছে কোনো একটা সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা কী করতে পারবো, আমি বিয়োগ করতে পারবো। একই সংখ্যা বিয়োগ করলে সমীকরণের বিয়োগফলে মানে কোনো পরিবর্তন হবে না, মানে বিয়োগফল একই থাকবে। এখানে বিয়োগ করলে যে মান হবে, এখানে বিয়োগ করলে মান কী হবে, একই হবে। যেহেতু মান একই থাকবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান থাকবে, তাহলে আমি কী করতে পারবো, যে কোনো একটা সমীকরণ, যে কোনো হোক সমীকরণের উভয় পক্ষে আমি একই সংখ্যা কী করতে পারবো, বিয়োগ করতে পারবো। যেমন এখানে আমি -7 দিয়েছি, এখানে যে কোনো সংখ্যা 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, এটা আমি করতে পারবো আমরা। আচ্ছা, এখন 3 নাম্বার আসো, এটা হচ্ছে গুণের নিয়ম। তার মানে হচ্ছে কোনো একটা সমীকরণ উভয় পক্ষে, ধরো এটাকে 7 × 5z + 6 = 7 × 7। আচ্ছা, এইভাবে আমি লিখতে পারি। দেখো এখানে আমি কী করেছি, উভয় পক্ষে এখানেও 7 দ্বারা গুণ করেছি, এখানেও 7 দ্বারা গুণ করেছি। তার মানে হচ্ছে যে কোনো একটা সমীকরণের উভয় পক্ষে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা পক্ষে যদি আমি 7 দ্বারা যদি গুণ করি, একই সংখ্যা দ্বারা যদি গুণ করি, তাহলে কি গুণফলের এখানেও গুণফল সমান, এখানে গুণফল যা হবে, এখানে গুণফল কী হবে, সমান হবে। মানে গুণফল সেম থাকবে, মানে উভয় পক্ষে সমান থাকবে। মানে মোট কথা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কী থাকবে, সমান থাকবে। এজন্য কখনো যদি কোনো অঙ্ক বা কোনো সমাধান করার সময়, কোনো অঙ্ক সমাধান করার সময় আমাদের দরকার যদি হয়, আমরা উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা কী করে নিতে বা গুণ করে নিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে স্বতঃসিদ্ধ নাম্বার হচ্ছে 3, গুণের নিয়ম। আচ্ছা, এবার দেখো স্বতঃসিদ্ধ নাম্বার হচ্ছে 4, ভাগের নিয়ম। এটা হচ্ছে কোনো একটা সমীকরণের উভয় পক্ষে আমরা কী করতে পারবো, যে কোনো সেম সংখ্যা দ্বারা আমরা কী করতে পারবো, ভাগ করতে পারবো। যেমন ধরো 10p + 9 ভাগ আমি কত দিলাম, এখানে 10 দিলাম। আবার 7y + 1 ভাগ 10। দেখো যে কোনো সমীকরণের উভয় পক্ষে আমরা কী করতে পারবো, একই সংখ্যা দ্বারা কী করতে পারবো, ভাগ করতে পারবো। আমি যদি লেফট হ্যান্ড সাইডকে আমি 10 দ্বারা ভাগ করি, তাহলে রাইট হ্যান্ড সাইডকেও 10 দ্বারা ভাগ করতে হবে। ধরো আমি এখানে 10 দিয়ে ভাগ করলাম, এখানে 7 দিয়ে ভাগ করলাম, এটা কিন্তু হবে না। খেয়াল রাখতে হবে, যদি ভাগ করার দরকারই হয়, তা আমি কী করবো, উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে আমরা কী করতে পারি, কোনো একটা সমীকরণের উভয় পক্ষকে, ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় পক্ষকে যদি আমরা একই সংখ্যা দ্বারা ভাগ যদি করি, তাহলে কী হবে না, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ভাগফলের মান কী হবে, সমান থাকবে। ভাগফলের মান সমান থাকবে। শুধুমাত্র এটাই খেয়াল করতে হবে, এখানে যদি 10 দ্বারা ভাগ করি, লেফট হ্যান্ড সাইডকে 10 দ্বারা ভাগ করে রাইট হ্যান্ড সাইডকেও 10 দ্বারা ভাগ করতে হবে। এখানে 10 দিয়ে ভাগ করলাম, এখানে 7 দিয়ে ভাগ করলাম, সেটা হবে না। সংখ্যাটা কী হইতে হবে, বা রাশিটা বা পদটা কী হইতে হবে, একই হইতে হবে। ঠিক একই রকম ক্ষেত্রে যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে একই কথা। এখানেও যদি 1 যোগ করি, এখানে 1 যোগ করতে হবে। এখানে 7 বিয়োগ করলে এখানেও 7 বিয়োগ করতে হবে। এখানে 7 দ্বারা গুণ করলে এখানেও 7 দ্বারা গুণ করতে হবে। মোট কথা সংখ্যাটা একই হতে হবে। পক্ষে যোগ বিয়োগ গুণ বা যাই করে সংখ্যাটা কী হতে হবে, একই হতে হবে। আচ্ছা, এখন দেখো সমীকরণের বিধিসমূহ, মানে হচ্ছে আমরা একটা সমীকরণ যদি সমাধান করতে যাই, তাহলে কিছু নিয়ম কারণ কিছু বিধি আছে, যেগুলোকে আমাকে নিয়ম বা রুলস, সেগুলো আমাকে মানতে হবে। এই রুলসগুলো আমরা এখন শিখব। আচ্ছা, 1 নম্বর হচ্ছে পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধিটা কি, কোনো সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা যায়। আচ্ছা, দেখো এটাকে আমি কি লিখতে পারি, দেখো 3x = 5 - 2। দেখো এখানে 2টা কী ছিল, চিহ্ন কী ছিল, প্লাস। কোন পক্ষে ছিল, বাম পক্ষে ছিল। আমরা এই কোন পক্ষে নিয়েছি, ডান পক্ষে নিয়েছি। দেখো আমি চিহ্ন কী ছিল, এখানে প্লাস, এখানে কি হয়ে গেছে, মাইনাস।
আচ্ছা, এই কথাটা এখানে বলেছে কোনো সমীকরণের যে কোনো পদকে আমি এখানে টুটাকে কী করেছি ধরে নিয়েছি, যে কোনো পদকে এক পক্ষ থেকে অন্য পক্ষে, মানে যদি আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে চিহ্নের পরিবর্তন করে স্থানান্তর করতে পারবো। আচ্ছা দেখো, আমি যদি ইচ্ছা করি 3x করে নিয়ে যেতে পারি, যেমন তাহলে আমি কি লিখবো দেখো, বা 2 সমান 5 মাইনাস 3x। দেখা 3xটা কোন পক্ষ, বাম পক্ষে ছিল, চিহ্নটা কী ছিল, প্লাস ছিল, আমি যখন ডান পাশে নিয়ে গেলাম সেটা কী হয়ে গেলো, মাইনাস। তার মানে হচ্ছে কোনো একটা সমীকরণের যে পদগুলো আছে, যে কোনো একটা পদকে আমরা যদি এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে চিহ্ন পরিবর্তন করে আমরা সহজে নিয়ে নিতে পারবো। আচ্ছা, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। কী বলা হয়, পক্ষান্তর বিধি। আচ্ছা, এবার হচ্ছে বর্জন বিধি। 2 নম্বর বিধিতে আমরা, এটা হচ্ছে বর্জন বিধি। দেখো যোগের বর্জন বিধি। আচ্ছা দেখো, কোনো একটা সমীকরণের উভয় পক্ষে যদি সেম সংখ্যা যদি থাকে, দেখো এখানেও +4 আছে, এখানেও +4 আছে, তা আমরা খুব সহজেই এই +4 উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি। লিখতে পারি আমি 7y = x। 7y = কি, x। সেটা কীভাবে হলো একটু খেয়াল করো, কী আমি লিখতে পারি, 7y + 4 - 4 = x + 4 - 4। আচ্ছা, কিছুক্ষণ আগেই আমরা পড়েছি সদস্য 2 আমরা কি বলেছি, যে কোনো একটা সমীকরণ উভয় পক্ষে আমরা কী করতে পারি, একই সংখ্যা বিয়োগ করতে পারবো। এখানে আমি কি দিলাম, -4 দিলাম, বাম পক্ষে -4 দিলাম, ডান পক্ষে -4 দিলাম। এখন দেখো এই +4, দেখো এই যেটা আছে এই অংশটা কিন্তু যা আছে আমি সেম লিখলাম, এটা কিন্তু কোনো চেঞ্জ আমি করিনি। আর +4 x + 4 এটারও কোনো চেঞ্জ আমি করিনি, জাস্ট এখানে -4 আমি বাম পক্ষে -4টা যোগ করেছি, আর ডান পক্ষ -4টা কী করেছি, যোগ করেছি। এখন তুমি খেয়াল করো, এই +4 -4 কাটাকাটি চলে যাবে না, +4 -4 কাটাকাটি চলে যাবে, একটা বাদ হয়ে যাবে। এখানে থাকবে কি শুধু 7y, আর এখানে থাকবে শুধু x। আচ্ছা, এত কিছু যদি আমরা করি, এত কিছু না করে আমরা সরাসরি এটা লিখতে পারি, 7y = কত, x। এটাই হচ্ছে আমার কি সমীকরণের যোগের বর্জন বিধি। সেটা কি, কোনো সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ পদ সরাসরি বর্জন করা যায়। একই চিহ্নযুক্ত সদৃশ পদ কী করা যায়, সরাসরি বর্জন করা যায়। যেমন ধরো যদি এমন হতো 7x + 5y = 2 + 5y, তাহলে দেখো আমি কি লিখতে পারতাম তাহলে, বা আমি কি লিখতাম, সরাসরি 7x + 2, এখানে হচ্ছে একটা সংখ্যা 4, এখানে দেখো এখানে কি আছে জিনিসটা, একটা পদ 5y, এখানেও 5y আছে, এখানেও 5y আছে, সেম পদ, সদৃশ পদ, আমি কি করে দিতে, বাদ করে দিতে পারবো। বাদ করে আমি কি লিখতে পারবো, 7x = 2, 7x = কি, 2 আমি লিখতে পারবো। তাহলে মোট কথা হচ্ছে, কোন একটা সমীকরণের উভয় পক্ষে যদি একই সদৃশ পদ, একই চিহ্নযুক্ত সদৃশ পদ থাকে, তাহলে আমরা সরাসরি পদটাকে বা কোন সংখ্যাটাকে বাদ দিতে পারবো। তাহলে এখানে কি আছে, +4, এখানেও +4, আমি সরাসরি বাদ দিয়ে কি লিখতে পারবো, 7y আর হচ্ছে x। আচ্ছা, ঠিক একই রকম দেখো এখানে কি আছে, দেখো -1, এখানেও -1, তাহলে আমি কি করতে পারবো, -1 বাদ দিতে পারবো, তাহলে এখানে কি লিখতে পারবো আমি, 4y = a আমরা লিখতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি যোগের এবং কি বিয়োগের বর্জন বিধি। এখন দেখো গুণের বর্জন বিধি। গুণের এখানে খেয়াল করো, y + 5 এর গুণনীয়ক এখানে কত, 4, আর 2x + 4 এর গুণনীয়ক কত, এখানে কত, 4। তাই দেখো ওই পক্ষ থেকে আমরা এই 4 বাদ দিতে পারবো, 4 আমি কি দিতে পারবো, বাদ দিতে পারবো। সেটা আমি কি লিখতে পারবো তাহলে, বা তোমার সবাই মনে রাখবে, আমি যে কোনো সমীকরণের সমাধান করব, এখানে আমি কি বাদ দিতে নিতে হবে, বা দিয়ে নিব, অথবা কি দিতে হবে, = 2, দেখো এই চিহ্ন দিতে হবে, যে কোনো একটা, এটাকে বলে = 2, এটা হচ্ছে কি বা, যে কোনো একটা চিহ্ন আমি দিব। যখন সমান আসবে তখন আমরা = 2 অথবা কি বা, যে কোনো একটা চিহ্ন আমরা দিব। এখানে আমি কি লিখতে পারি, সরাসরি y + 5 = 4x + 2। দেখো ওই পক্ষ থেকে আমরা 4 কি দিছি, বাদ দিয়ে দিছি। তাহলে এটাকে আমার বলা হয় গুণের বর্জন বিধি। সেই গুণের বর্জন বিধিটা কি, কোনো সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায়। দেখো এখানে y + 5 এর উৎপাদক হচ্ছে কত, 4, এখানে 4x + 2 এর হচ্ছে কত, 4। এই সাধারণ উৎপাদক, এইটাকে আমি কি করছি, উৎপাদক থেকে বাদ দিয়ে দিয়েছি। এখানে কি থাকলো, y + 5, এখানে 4x + 2। এই যে ওই পক্ষ থেকে যে আমরা সাধারণ উৎপাদক বাদ দিয়ে দিয়েছি, সেটাকে আমরা কি বলি, আমরা গুণের বর্জন বিধি বলি। বিষয়টা এমনও হতে পারে, যেমন ধরো
12y ইজ ইকুয়াল টু 15x। দেখো আমি 12কে আমি কি লিখতে পারি 3 ইন্টু 4y, আর 5কে আমি কি লিখতে পারি 3 ইন্টু 5। তার মানে 3 4 কত 12, 3 5 কত 15। এখন এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, ওই পক্ষ থেকে আমি এই যে 3 আর 3 আমি কি দিতে পারি বাদ দিতে পারি। এখানে 4y গুণনীয়ক হচ্ছে কত 3, এখানে 5x গুণনীয়ক হচ্ছে কত 3, ওই পক্ষ থেকে আমি 3 আর 3 বাদ দিতে পারি। কি লিখতে পারি 4y ইজ ইকুয়াল টু 5x আমরা লিখতে পারি। এটা হচ্ছে কি গুণের বর্জন বিধি। আচ্ছা, আমরা আমাদের লেকচারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন খেয়াল করো, এটা আর গুণন বিধি। এটা হচ্ছে কি আর গুণন বিধি। দেখো এটা হচ্ছে আমাদের কি লব, এটা হচ্ছে কি হর, এটা হচ্ছে লব, এটা হচ্ছে কি হর। দেখো আমরা কি করতে পারি, বাম পক্ষের লব এবং ডান পক্ষের কি হর, বাম পক্ষের লব এবং ডান পক্ষের হর গুণ, এই দুটা কি গুণ, এই দুটা কি ফল গুণফল। সমান সমান কি লিখতে পারি বাম পক্ষের হর এবং ডান পক্ষের কি লব। এভাবে আমরা এভাবে আমরা গুণ করতে পারি। গুণ করলে কি হবে, এই দুইটা কী হবে সমান, এই দুইটা কী হবে সমান হবে। এটা কি বলা হয় আগুণন বিধি। এই আগুণনকে তোমরা অনেকে বজ্রগুণন বলে, বজ্রগুণন বা কোনাকুনি গুণন, অনেকে অনেক বলে যে কোনো একটা বললেই হবে, আগুণন বা বজ্রগুণন বা কোনাকুনি গুণন। আচ্ছা, সেটা কি দেখো, তুমি এটাই মনে রাখবা, এভাবে তুমি কোনাকুনি গুণ করবা, কোনাকুনি এটা থেকে এটা আর এটার সাথে এটা কোনাকুনি গুণ, এটা কোনাকুনি গুণ। এটা হচ্ছে এমনি বলি আর কি আমরা, কিন্তু মূল কথাটা হচ্ছে আগুণন বা বজ্রগুণন। তাহলে প্রথম পক্ষের বাম পক্ষের লব আর ডান পক্ষের হর, আর বাম পক্ষের হর ডান পক্ষের লব দুটা গুণ করলে কী হবে, দুটা কি সমান হবে। এটি হচ্ছে আগুণন বিধি। আচ্ছা দেখো, এই সমীকরণটাকে একদম শেষ হচ্ছে কি প্রতিসাম্য বিধি। এই সমীকরণটাকে আমি কি লিখতে পারি দেখো 6p + 2 = 9y + 1। তার মানে হচ্ছে ডান পক্ষে যা ছিল সরাসরি আমি কি বাম পক্ষে সেটা লিখতে পারি, আর বাম পক্ষে যা ছিল সরাসরি আমি কি করতে পারি ডান পক্ষে লিখতে পারি। তবে চিহ্ন পরিবর্তন করা যাবে না, চিহ্ন পরিবর্তন করা যাবে না। চিহ্ন পরিবর্তন না করে ডান পক্ষে যা আছে এটা কি বাম পক্ষে, আর বাম পক্ষে যা আছে সেটা ডান পক্ষে আমি লিখতে পারি, তবে চিহ্ন পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে কি প্রতিসাম্য বিধি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি তোমরা এই লেকচারটি বুঝো এবং বুঝতে পারো, তাহলে তোমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না আশা করি। আর তোমরা আশা করি মনোযোগ দিয়ে তোমরা লেকচারটি দেখেছো, অবশ্যই কমেন্টস করে স্যারকে জানাবে মানে আজকের লেকচারটা তোমাদের কেমন লেগেছে। আর এখানে যদি কোনো জিনিস তোমাদের বুঝতে সমস্যা হয়, এটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।